আমরা আমাদের রাত্রিকালীন ক্লাস শেষে আগের মতোই ইন্সপেক্টরশিপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রশ্ন আমরা আলোচনা করলে হবে না, প্রশ্নের উত্তর দেওয়ার মতো নিজেকে প্রস্তুত থাকতে হবে একটা বিষয়। আর প্রশ্নগুলো এমন হতে হবে যাতে এই প্রশ্নগুলো আমরা ভালো বুঝতে পারি এবং সম্ভাবনা থাকে যে এই জাতীয় প্রশ্ন হয়তোবা পরীক্ষায় আসতে পারে, এইরকম প্রশ্ন আমাদেরকে আলোচনা করতে হবে। যাই হোক, আমি সর্বপ্রথমে জিজ্ঞেস করি তোমাদের কারো কিছু জানার আছে কিনা, কারণ শেষ পর্যায়ে সময় থাকে না, তখন আবার কেউ কিছু বলতে চায় না। কারো কিছু জানার থাকলে প্রথমটাই আমরা আগে বলি। কারো কিছু জানার আছে কোনো বিষয় স্যার, সম্পর্কে? হ্যাঁ, বলো। বাংলাদেশের নাগরিক বিদেশে থাকাকালে খুন হয়, এক্ষেত্রে মামলা রুজুর পদ্ধতি আলোচনা। আচ্ছা, শোনো, এখানে সিআরপিসি তে একটা বিষয় বলা আছে, পেনাল কোডেও আছে, অর্থাৎ যে অপরাধটি যে অপরাধটি বাংলাদেশে করলে পেনাল কোডে শাস্তির বিধান আছে, এরকম কোন অপরাধ যদি কোনো ব্যক্তি দেশের বাইরে করে, সেক্ষেত্রেও ওই ব্যক্তিটাকে বাংলাদেশে যেখানে পাওয়া যাবে সেখানে তার বিচার কাজ পরিচালনা করা হবে। তুমি কি এটা জানো, সিআরপিসির এই বিষয়টা? সিআরপিসি এবং পেনাল কোডে আছে, জানো তো? হ্যাঁ। প্যানেল কোড 4 এর খ সরস। পেনাল কোড 4-এ তো এটা বলা আছে, শোনো, 4-এর খ না, পেনাল কোডের 3 ধারায় আছে। তুমি তো বুঝো না। 3 ধারায় বলা আছে বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের জন্য বিহিত দণ্ড। বিষয়টা বুঝতে পারছো? বোঝা নাই? জি স্যার। আচ্ছা, সিআরপিসি তেও কিন্তু একটা বিষয় বলা আছে, সিআরপিসি তেও এই বিষয়টা উল্লেখ করা আছে, এটা জানো কি? সিআরপিসি এই জিনিসটা মনে রাখবে। আর তোমার কথা হলো যে, স্যার এখানে মামলা করা যাবে কি যাবে না, এটা তো নাকি জি তিন স্যার। ধারায় স্পষ্ট করে বলে দিয়েছে বিষয়টা, যে দেখো, এখানে 5 ধারায় কি বলছে, দণ্ডবিধি অনুসারে বিচার বলছে, দণ্ডবিধিতে বর্ণিত সমস্ত অপরাধের তদন্ত ইনকোয়ারি। আচ্ছা, ভালো কথা, এখানে আছে, আমি একটু দেখি, এখানেও সিআরপিসি তো এই বিষয়টা উল্লেখ করা আছে। সিআরপিসি তে আছে, জানো নাকি তোমরা এটা? জি স্যার, আছে 188টা। 188-তে কি বলা আছে বলো? 188-তে কি বলা আছে? 168 ওই কথা নাই। 188-তে বলা আছে যে বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত অপরাধের দায়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমার প্রশ্নটা কি ছিল? তোমার প্রশ্নটা কি ছিল? তার বাংলাদেশের নাগরিক বিদেশে থাকাকালে খুন হয়, এক্ষেত্রে মামলা রুজুর পদ্ধতি আলোচনা। মামলা রুজুর পদ্ধতি, এখানে একটা তোমাকে বিষয়টা লিখতে হবে যে বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে গিয়ে কোনো, অর্থাৎ বাংলাদেশের নাগরিক বিদেশে খুন করছে, এই তো নাকি? জি স্যার। বাংলাদেশি নাগরিক সে বিদেশে গিয়ে খুন করেছে, ওই বাংলাদেশি নাগরিকটাকে বাংলাদেশে যেখানেই পাওয়া যাবে না কেন, সেখানেই, যেখানে পাওয়া যাবে সেখানেই তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা যাবে। এই সম্পর্কে বলা হয়েছে সিআরপিসির 188 ধারায়। বিষয়টা ক্লিয়ার? আর বিদেশে গিয়ে সে যে অপরাধটি করেছে, ওই অপরাধের শাস্তির বিধান সম্পর্কে বলা হয়েছে পেনাল কোডের 3 ধারায়। বিষয়টা বোঝা গেছে তোমার? জি স্যার। 3 ধারায় বলেছে সে বিদেশে গিয়ে খুন করেছে, তাহলে এই 188 ধারায় বলছে তার বিরুদ্ধে খুনের মামলা করা যাবে। 3 ধারায় বলছে এই যে খুন, খুন সম্পর্কে তাকে দণ্ড প্রদান করা যাবে পেনাল কোড অনুসারে। তাহলে এখানে 188-র বক্তব্যটা হলো তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর জন্য তাকে, বিষয়টি হলো তাকে যেখানে পাওয়া যাবে বাংলাদেশে, সেখানে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর ব্যবস্থা করা যাবে। আর 3 ধারায় বলেছে পেনাল কোডে যে এই যে তার অপরাধ সে বিদেশে করেছে, সেই অপরাধটি যদি পেনাল কোডের অপরাধ হয়ে থাকে, তাহলে এই ধারা অনুযায়ী তার শাস্তি প্রদান করা যাবে। বিষয়টা বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে। কি কোনো সমস্যা আছে এই প্রশ্ন বুঝতে?
কি আরে, আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? স্যার আমি একটু লেটে ক্লাস আসতাম স্যার, আরেকবার একটু বললে ভালো হয় স্যার, একটু ক্লিয়ার করে দেন স্যার। তার প্রশ্ন ছিল বাংলাদেশের একজন নাগরিক সে যদি বিদেশে গিয়ে কোনো অপরাধ করেন, সেক্ষেত্রে বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা রুজু করার বিধিবিধান আছে কিনা, বা দণ্ড দেওয়ার মতো বিধিবিধান আছে কিনা, সেটাই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরবর্তী বলো। কারো কিছু আছে পরবর্তীতে? আর কিছু জানার আছে নাজমুল? আচ্ছা, আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। খুন এবং নরহত্যা এটা একটু প্যাঁচ লেগে যাবে, বুঝিয়ে দিলে ভালো হতো। এখন এই খুন এবং নরহত্যা দুটোর প্যাচ লাগার কিছু নাই তো। খুনের বিষয়টা কি আছে, তুমি একটা জিনিস মনে রাখো, নরহত্যা কি, খুন করার ইচ্ছা তোমাকে তার ছিল না, কিন্তু তাকে তোমার আঘাত করার ইচ্ছা ছিল। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই যদি কোনো কিছু করা হয়ে থাকে, তার ফলে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেটি কি? নরহত্যা। খুন কি? পরিকল্পনা অবশ্যই থাকতে হবে। এটার আবার বোঝার কি আছে তোমার? প্যাঁচ লাগে গেলে তো হবে না, আগে পড়ো 2-3 বার, তাহলে না বুঝতে পারবা। এটা বলে শোনো, এই সারমর্ম পড়ে কখনো পাশ করতে পারবা না। পাশ করতে গেলে পুরোটা পড়তে হবে, খুন এবং নরহত্যা। তাহলে আমরা সোজাসুজি যদি বলি, যেমন খুনের ক্ষেত্রে বলা হয়েছে পূর্ব পরিকল্পনা থাকতে হবে, এবং যাকে খুন করা হয়েছে তার অবস্থান বুঝে তাকে আঘাত করতে হবে। এটাই যে মানে এমন একটি আঘাতে তার মৃত্যু ঘটতে পারে, সে জানে সে আঘাতটা করলো, মানুষ মনে করলো আস্তে আঘাত করেছে, অর্থাৎ মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে কৃত কাজ। যাই হোক, আমরা আমাদের প্রশ্ন দেখে চলে আসি। আজকে যে প্রশ্নটা, চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে? চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে, এটা নাজমুল বলতে পারবেন? চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে? ফৌজদারি 173 স্যার, মামলা তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণ না পাওয়া গেলে পুলিশ যে রিপোর্ট দেয়। এটা কত ধারা? 275, 173, 275, কেমনে হয় 176, 275 মানে? 173 স্যার। সত্যি হতে হবে। চূড়ান্ত রিপোর্ট, তাই না? আচ্ছা, চূড়ান্ত রিপোর্টের যে বিষয়টি আমরা দেখলাম, যে চূড়ান্ত রিপোর্ট, আমাদের এখানে যে কথাটি হচ্ছে সেটি হলো যে, আমাদের বক্তব্যটা হচ্ছে যে চূড়ান্ত রিপোর্ট বলতে আমরা এটাকে বলছি যে সিআরপিসির 173, পিআরবি 275, তাই না? আচ্ছা, ভালো কথা। সাইফুল ঝালকাঠি, এই উত্তরটা কিরকম হবে? স্যার আমি আপনার প্রশ্ন শুনতে পাইনি স্যার, একটু স্যার আসছিল, স্যারের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, বাদ দাও। সাইফুল, রংপুর, চূড়ান্ত রিপোর্ট কাকে বলে, বা চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে? সিআরপিসি 173, পিআরবি 275 বিধি মোতাবেক ফৌজদারি মামলা রুজুকারী তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের মতো পর্যাপ্ত কারণ নাই, এক্ষেত্রে যে প্রতিবেদন দাখিল করে তাকে চূড়ান্ত করে। অর্থাৎ এই চূড়ান্ত প্রতিবেদন, আসলে এই চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে যেটা বলা হয়েছে পিআরবি 275-এ, অর্থাৎ পিআরবি 275 এবং সিআরপিসি 173 যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এই চূড়ান্ত প্রতিবেদন বলা হয়েছে যে ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলা তদন্তকারী কর্মকর্তা যখন তার মামলা তদন্ত করে দেখেন যে এই মামলা সংক্রান্তে আদালতে অভিযোগপত্র দাখিল করার মতো পর্যাপ্ত কোনো সাক্ষ্য প্রমাণ নাই, তখন এই মামলার তদন্তকারী কর্মকর্তা যে প্রতিবেদনটা দাখিল করেন সেটি হলো চূড়ান্ত প্রতিবেদন। বিষয়টাকে বুঝতে পারছে না, বোঝো নাই? কারণ আমরা বলতে পারবো না সত্য মিথ্যা, এটা বলা যাবে না। অর্থাৎ কি, এখানে দুটো জিনিস হয়, একটা হলো চার্জশিট, একটা হলো ফাইনাল রিপোর্ট। তা ফাইনাল রিপোর্টটাকেই বলা হয় চূড়ান্ত রিপোর্ট। আচ্ছা, তাহলে চূড়ান্ত রিপোর্ট কখন দেওয়া হয়? তাহলে আমরা যদি দেখি যে সিআরপিসির 175 এবং
দুঃখিত, সিআরপিসির 275 এবং পিআরবি, দুঃখিত, সিআরপিসির 173 এবং পিআরবি 275, অর্থাৎ সিআরপিসির 173 এবং পিআরবি 275 বিধি পর্যালোচনা করে দেখা যায় যে ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্ত সমাপ্ত করে যখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেখেন যে আদালতে অভিযোগপত্র দাখিল করার মতো কোনো পর্যাপ্ত কারণ নাই, সেক্ষেত্রে তিনি যে প্রতিবেদনটা দাখিল করেন এটাই হলো চূড়ান্ত প্রতিবেদন। বিষয়টা ক্লিয়ার? কি আমার কথা ক্লিয়ার কি স্যার, বুঝতে পার? হ্যাঁ, ক্লিয়ার স্যার, জি স্যার ক্লিয়ার। কি মালিকুল, আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, চূড়ান্ত স্যার প্রতিবেদন। হ্যাঁ বলো। স্যার ওখানে একটা ধারা আছে দুইটা, এই যে 169 একটা ধারা আছে স্যার, কিছুই চূড়ান্ত নেই, রিপোর্টের সাথে লাগাই দিই। কোনো কিছুই নেই কোথাও। 169 তদন্ত রিপোর্টে 169 কিসের ধারা আবার আছে? স্যার, ফাইনাল বইয়ের ক্ষেত্রে স্যার। তুমি কার বইতে দেখছো? বই বাদ দাও, বাস্তবতা আলোচনা করো। ফাও বই পড়বা না, হ্যাঁ। সিআর চূড়ান্ত রিপোর্টের বক্তব্যটা চূড়ান্ত হবে ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট তোমরা কখন দাও? চার্জশিট দেওয়ার মতো যখন কারণ পাও না তখনই তো ফাইনাল রিপোর্ট দাও নাকি? স্যার ফাইনাল রিপোর্টটাও তো একটা পুলিশ প্রতিবেদন স্যার, পুলিশ রিপোর্ট স্যার, ফাইনাল রিপোর্টটাও একটা পুলিশ পুলিশ রিপোর্টের কথা পুলিশ যদি রিপোর্ট। এই প্রশ্নটা পুলিশ রিপোর্ট বলা হয়নি। পুলিশ রিপোর্ট দুই রকমের হয়ে থাকে, চার্জশিট এবং অভিযোগপত্র। আর ফাইনাল রিপোর্ট এটা চূড়ান্ত রিপোর্ট। চূড়ান্ত রিপোর্ট পরবর্তীতে 5 প্রকার হয়ে থাকে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি স্যার। 169 আসে কিভাবে? এগুলো কারো গাইডে থাকলে এটা আমাদের পড়ার দরকার নেই, হ্যাঁ। অর্থাৎ এই জি স্যার। সিআরপিসি এর 173 এখানেই বলা আছে যে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন, পুলিশ রিপোর্ট দাখিল করবেন। এই পুলিশ রিপোর্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো চার্জশিট, একটা হলো ফাইনাল। আর এই ফাইনাল রিপোর্টটাকে আবার ভাগ করা হয়েছে যে ফাইনাল রিপোর্ট কয় প্রকার এবং কি কি। এই চূড়ান্ত রিপোর্ট কয় প্রকার? চূড়ান্ত রিপোর্ট 5 প্রকার স্যার। 5 প্রকার। কি কি? চূড়ান্ত রিপোর্ট সত্য, চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, হ্যাঁ, তথ্যগত ভুল, চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল, হ্যাঁ, চূড়ান্ত রিপোর্ট আমলযোগ্য। নন কক যেটাকে বলা হয়। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা দেখলাম যে চূড়ান্ত রিপোর্ট 5 প্রকার। আমরা লিখবো সিআরপিসির 173 এবং পিআরবি 275 বিধি পর্যালোচনা করে দেখা যায় চূড়ান্ত রিপোর্ট 5। ভালো কথা। চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর কোনো মামলা পুনরুজ্জীবিত করা যায় কি? যাই স্যার। চূড়ান্ত রিপোর্ট কোন দাখিলের পর ধরনের মামলা? রোল কোন ধরনের মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পর মামলাটি পুনরুজ্জীবিত করা যায়? স্যার এটা আমার জানা নেই স্যার। কেন, তুমি মামলা ফাইনাল রিপোর্ট দাও নাই? দিছি স্যার, কিন্তু কেমনে জানা প্রতিনিয়ত থাকবে না? করা। ফাইনাল রিপোর্ট, তুমি চুরি মামলার যখন ফাইনাল রিপোর্ট দিছো তখন তো ঠিকই লিখছো যে এই মামলার ঘটনার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলেও কে চুরি করেছে তাকে শনাক্ত করা সম্ভব হয় নাই, বিধায় চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করা হলো। ভবিষ্যতে যদি এর কোনো তথ্য উপাত্ত পাওয়া যায় তাহলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে। তুমি লেখো নাই ফাইনাল রিপোর্টে? জি স্যার, ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে আমাদের স্যার আমাদের তদন্তের অবস্থা কিন্তু এরকমই। একটা ব্যক্তি, এভরিবডি, সবাই একই অবস্থা। এই যত দেখো, চেতা দারোগা বলো, চেতা ইন্সপেক্টর বলো, কাগজ কলমের সব লড়বড়। নিজে যে কাজ করছো সেটাই তোমার মনে নেই। কেমন হলো? চূড়ান্ত রিপোর্ট সত্য এই ক্ষেত্রে স্যার লেখা হয় এই কথাটা স্যার। একমাত্র চূড়ান্ত রিপোর্ট সত্যটাই মামলা পুনরুজ্জীবিত করা যায়, অন্য কোনো মামলা পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ নাই। তুমি তো মিথ্যা পেয়েছো, চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, তো মিথ্যাই দাখিল করলে, এটা আবার পুনরুজ্জীবিত কি হবে? পুনরুজ্জীবিত করা, পুনরায় তদন্ত করা সেটা আলাদা বিষয়, কিন্তু পুনরুজ্জীবিত অর্থাৎ যেটা মৃত, তুমি তো ফাইনাল রিপোর্ট দিয়ে মামলাটাকে নিষ্পত্তি করে দিয়েছো। তাহলে কোন ধরনের মামলা পুনরুজ্জীবিত করা যায়? আমরা লিখবো সিআরপিসির 173 এবং পিআরবি 275 বিধি পর্যালোচনা করে দেখা যায় যে সকল ঘটনায় পুলিশ
চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করেছেন, এই ধরনের ঘটনা সংক্রান্ত উপযুক্ত মামলা পরবর্তীতে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তখন এই মামলাটি পুনরুজ্জীবিত করা যায়। কি জসিম, আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই জসিমউদ্দিন? স্যার এটাকে 277 হবে না স্যার? কত বুঝছি স্যার। 277 বলা আছে, ইয়ার 277 তো মেইন কিন্তু তোমাকে তো যেখানে প্রশ্নটা বলছে যে মামলা কোন মামলা করা যায়, 277 বলে নাই যে মামলায় চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করা হয়েছে, 277 না বলা স্যার, আছে? না স্যার। তাহলে কেমনে নিবা? বলা নেই, ওইখানে বলা আছে মামলা পুনর্জীবিত। পুনরুজ্জীবিত করা বলছে যে জি স্যার, মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে মামলা পুনরুজ্জীবিত করতে পারে, এটা বলা আছে। তাহলে পুনরুজ্জীবিত কথাটা আমরা কখন লিখি? একমাত্র চূড়ান্ত রিপোর্ট সত্য যখন আমরা দাখিল করেছি তখন লিখি, এর আগে কিন্তু লেখা হয় না। আমার কথা বুঝতে পারছো না বোঝো নাই? বুঝছি স্যার। জি স্যার, বুঝছি স্যার। রোহুল, কি আমাকে শুনতে পাচ্ছ? রোহুল, রোহুল শুনতে পাচ্ছ? রোহুল, শুনতে পাচ্ছি স্যার। একটু পড়বা ভালো করে। আচ্ছা জসিম, পুলিশ স্যার হেফাজতে যদি, হ্যাঁ বলো। নিয়ম, স্যার পুনর্জীবিত করার নিয়মটা তো স্যার ওই অন্য মামলার মতোই স্যার। যদি বলে যে ওইভাবে না, কিভাবে পুনর্জীবিত করতে হবে। পুনর্জীবিত করতে গেলে এই মামলার যে ওই চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছিল সেই চূড়ান্ত রিপোর্ট দাখিলের যে অর্থাৎ ফাইনাল রিপোর্ট নাম্বার, তারিখ উল্লেখ করে আদালতকে জানাতে হবে যে এই নাম্বার এই এত নাম্বার মামলা তদন্ত করে সাক্ষ্য প্রমাণে সবকিছু পাওয়া গেলেও আসামির নাম ঠিকানা সঠিক না পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় নাই, সে কারণে আসামির বিরুদ্ধে সে কারণে চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করা হয়েছে। কিন্তু পরবর্তীতে এই আসামি ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার নাম ঠিকানা এই বিধায় পূর্বে দাখিলকৃত চূড়ান্ত রিপোর্ট সত্য মামলাটি পুনরায় তদন্ত করবার নিমিত্তে পুনর্জীবিতকরণের জন্য অনুরোধ করা হলো। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। এটা তোমাদের বিষয়, তোমরা যে যেভাবে একটা আবেদন করো সেটা তার বিষয়। বিআরবি 277 আছে। যাও, থানা হাজতে আসামি মারা গেলে, থানা হাজতে যদি আসামি মারা যায় তাহলে পুলিশ অফিসারের ডিউটি অফিসারের করণীয় কি? প্রশ্ন কিন্তু দুটো। থানা হাজতে আসামি মারা গেলে পুলিশের করণীয় কি, ওসির করণীয় কি, ডিউটি অফিসারের করণীয় কি? তাহলে থানা হাজতে যদি কোনো আসামি মারা যায় তাহলে ডিউটি অফিসারের করণীয় কি, কি দায়িত্ব পালন করবেন? আওলাদ হোসেন। স্যার ম্যাজিস্ট্রেটকে জানাবো 176 76 আর কি স্যার। সাইফুল এবং ভালো করে। দক্ষতা রেকর্ড করবেন। বাবা বাদ দাও, তুমি পড়ছো ফাও, তোমার এই এসআই যে হয়েছে তোমরা ফাও হয়েছে এগুলো। আমার কথাটা খারাপ শোনা যায়, সামনে পরীক্ষা। সাইফুল ঝালকাঠি। স্যার ডিটো বিষয়ের প্রথম ক্লাসে স্যার জিডিতে ঘটনার ঘোড়ার বিষয়ে ডিম, লিপিবদ্ধ। ঘোড়ার ডিম, জসিমউদ্দিন। স্যার হ্যাঁ পিআরবি 302 এর খ বিধি মোতাবেক হ্যাঁ এই থানা হাজতে কোনো ব্যক্তি মারা গেলে নিকটতম ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে বিষয়টি। বিষয়টি যেদিন ধরে, 73 মোতাবেক এই তদন্ত করা ক্ষমতাবান। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসার পূর্ব মুহূর্তে শ্রোতাল প্রস্তুত করতে হবে। ম্যাজিস্ট্রেট আসার পর ম্যাজিস্ট্রেট আর শ্রোতাল এবং পুলিশের বিরুদ্ধে দেখাতে হবে স্যার। এই যে আওলাদ এবং এই যে সাইফুল, এই দুইটা ঝালকাঠির লোক তো, এরা হলো ফাও গল্প বলে মানুষ। কারণ পড়াশোনা সামনে, রাত পোহালে পরীক্ষা। পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তি মারা যায় ডিউটি অফিসার কি করবেন? আমি কিন্তু 20 বার বলছি এ পর্যন্ত, আরো বেশি মনে হয় বলছি, যে এই ধরনের প্রশ্ন আসলে আমরা অবশ্যই শুরু করব আমাদের লেখাটা পিআরবি 302 এর খ দিয়ে। অর্থাৎ পিআরবি 302 এর খতেই উল্লেখ করা আছে পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তি মারা যায়
সেক্ষেত্রে মৃত্যুর সংবাদটি তাৎক্ষণিকভাবে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসার সিআরপিসির 174 ধারা অনুযায়ী অন্যান্য ক্ষেত্রে যেভাবে তিনি সুরতাল প্রতিবেদন প্রস্তুত করার ক্ষমতাবান, তার থানা হেফাজতে যে আসামিটা মারা গেছে বা যে ব্যক্তিটা মারা গেছে তারও সুরতাল প্রতিবেদন তিনি সেভাবেই প্রস্তুত করবেন এবং এই বিষয়টি সংক্রান্ত দ্রুততম পন্থায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। এরপর ম্যাজিস্ট্রেট আসলে উক্ত পুলিশ অফিসার তার প্রস্তুতকৃত সুরতাল প্রতিবেদনটা তিনি দেখাবেন এবং ম্যাজিস্ট্রেট যখন সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন তখন তিনি ম্যাজিস্ট্রেটের সুরতাল প্রতিবেদন প্রস্তুতকালে সাহায্য সহযোগিতা করবেন। এরপর ম্যাজিস্ট্রেট সুরতাল প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করবেন সে অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন এবং এই মৃতদেহটি পোস্টমর্টেম করণের উদ্দেশ্যে হাসপাতাল মর্গে প্রেরণ করবেন। বিষয়টা ক্লিয়ার? তা আমি বলছি কি এরা উত্তর দেয় কি? এই প্রশ্নের যদি উত্তর আমি লিখে দেই, এই প্রশ্নে এইরকম প্রশ্নের উত্তর দিতে না পারলে প্রশ্নই আসে না। পাশ তো দূরের কথা, পাশের নিচেও থাকতে পারবা না। কারণ এগুলো একেবারে কমন প্রশ্ন, পুলিশ হেফাজতে মৃত্যু হলে একেবারে ছোট্ট কালের প্রশ্ন এগুলো। তো ওই অন্যের মতো শিখছে, জিডি করব, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, এটা করব ওইটা করবো, এগুলো ঘোড়ার ডিম শিখছে ভালো। কিন্তু এই প্রশ্নের উত্তর যে পিআরবি 302 এর খ দিয়ে শুরু করতে হবে এটা জানে না। কি রোল বুঝতে পারছো আমার কথা? জি স্যার। বুঝছি স্যার। পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাতে ডিউটি অফিসারের দায়িত্ব কি? ডিউটি অফিসারের দায়িত্ব কি বা ওসি অফিসার ইনচার্জের দায়িত্ব কি, যেটাই হোক উত্তর লেখা শুরু করতে হবে 302 এর খ দিয়ে। ওরা জীবনে বই পড়ে দেখে না, এগুলা বই দেখেনি চোখে, ফাও গল্প শুনছে মানুষের কাছে, এগুলা ঢালাই চাচ্ছে, এগুলা ঢালাই। এভাবে হবে না তো পড়াশোনা। পড়াশোনা করতে গেলে বইকে অনুসরণ করতে হবে। যার প্রশ্নটাকে ভুল বললাম, বুঝতে হবে। আরিফ, আরিফ আমার কথা কি শুনতে পাচ্ছ? স্যার, জি স্যার, প্লিজ শুনতে পাচ্ছেন? এই পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেক্ষেত্রে আমরা কোন আইন দিয়ে কার্যক্রম আমরা শুরু করব? স্যার, এটা স্যার ওই প্রবিধান 302 এর খবিজি অনুযায়ী স্যার আমি একের জিডি পর করলাম ম্যাজিস্ট্রেটকে না জানাবো স্যার। করলাম, ঘোড়ার ডিম করলাম, কিচ্ছু খুঁজবে না, কিন্তু 302 লিখলাম কেন, এটাই হলো আমার ভুল। বিষয়টা কি বোঝা গেছে? স্যার ঠিক স্যার, এটা 302 এর 2 দিয়ে শুরু হবে স্যার, 302 এর খ। কে সাইফুল রংপুর, আমার কথা বুঝতে পারছো তুমি? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ এই জাতীয় প্রশ্নের উত্তর শুরু করতে হবে পিআরবি 302 এর খ দিয়ে। তোমার এই যে রংপুরের, ওর নাম কি? ওই যে নারী, কি ওর নাম ছিল, কনস্টেবল না এসআই জানি, ও ট্রেনিং সেন্টারের। জি স্যার, পিডিসি তে ছিল। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ও পড়ালেখা শেষ, ও আর আসবে না আমার কাছে জীবনে। কারণ পড়তে হবে। তোমাদের রংপুরে আরো একজন ছিল এএসআই, নাম ভুলে গেলাম, নারী এএসআই। তো প্রায় 2 বছর আগে, তা যখন আমি প্রশ্ন দেই কিছু লিখতে পারে না। বললাম ভাই তুই আর আমার কাছে ক্লাস করিস না, অযথা পাশ করতে পারবি না, পড়াও লাভ নেই। আমি লিখে দিই, কিছু কিছু লোক আছে হবে না। কারণ মানুষের ইচ্ছাটা বড় জিনিস, ইচ্ছা থাকতে হবে। অন্যরা পারলে আমি কেন পারবো না? শুধু সময়ের ব্যবধান। তুমি কিন্তু আশা করতেছো না যে মন্ত্রী হবা, তুমি কিন্তু আশা করতেছো না যে এসপি হবা, কারণ ওটা আশা করে তোমার লাভ নাই। কিন্তু তোমার সামনে যে পরীক্ষা সেটা তুমি হতে পারবা, কারণ কি দিয়ে? তুমি পড়াশোনা করে পারবা। কি রুল বুঝছো? পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে এই প্রশ্নের উত্তর কোন আইন দিয়ে লেখা শুরু করতে হবে? জি স্যার। জি স্যার। শোনো, যেকোনো অনেকে প্রথমে বলবে শুরু যে করবো। আমি সিআরপিসির 154, 55, পুলিশ আইনের 44, পিআরবি 377 বিধি অনুযায়ী জেনারেল ডায়েরি করবো। ঘোড়ার ডিম, তুমি কারে আইন শিখাও? তুমি বড়জোর করতে পারো যে মৃত্যুর বিষয়টি থানায় রক্ষিত জেনারেল ডায়েরিতে যথাযথভাবে নিয়ম অনুসরণ করে নোট করবো। তুমি এতগুলো ধারা দেখাচ্ছ, ঘোড়ার ডিম। থানার ডিউটি অফিসার যখন জিডি করে তখন কি বলে আমি এই ধারা দিয়ে জিডি করি? কি নাজমুল? না স্যার, বলে না। তার মানে আমরা বুঝি না, এই জন্য প্রশ্নের উত্তরগুলো বুঝতে হবে। অর্থাৎ দেখো, আমি কিন্তু বারবার একটা কথা বলি, এই যারা আহ, আমাদের পরীক্ষা নেন ওনারা কিন্তু আমাদের এই প্রশ্নগুলো
জেনে শুনে বুঝে আমাদেরকে কিন্তু ওনারা দিয়ে দেন পরীক্ষার জন্য। তা আমরা বুঝি না, আমরা কি করি, একেবারে 4 পৃষ্ঠা লিখতে লিখতে এখানে 1 ঘন্টা শেষ করি। এখন থাকে আরো প্রশ্ন, থাকে আরো 15টা, 16টার মধ্যে একটা উত্তর দিলাম, থাকে 15টা। এরপরে মাথা পাগল, ডাইনে লিখবো না বামে লিখবো। কি স্যার অবস্থা? হ্যাঁ বলো। ডিউটি অফিসার কি স্যার এই ময়নাতদন্তের পরে মামলা রুজু করবে না না ময়নাতদন্তের না 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 না, আগে? ওই সাবজেক্টে তুমি যাবা না। এই জন্য বললাম তোমার সমস্যা, এই যে ফাও বইগুলো পড়ছো না, যদি মামলা মামলা হয় মার্ডার কেস নেব, যদি অপমৃত্যু হয় এ করবো সে করবো, এগুলো তো আমাদের রসের কথা, কিন্তু প্রশ্নে তো ওটা বলে নাই পুলিশ হেফাজতে মারা গেছে। তোমার কথাটা হবে যে ম্যাজিস্ট্রেট সুরথাল প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করবেন সেই অনুপাতে তুমি ব্যবস্থা নিবা। এরপর কি করবা তুমি, মৃতদেহটি লাশ চালানের মাধ্যমে হাসপাতাল মর্গে প্রেরণ করবা, এই তো নাকি? জি স্যার। এখানে আমি মামলা করব, অপেক্ষা করব, এই করব, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, ঘোড়ার ডিম। ওই পিআরবি 302 এর খতেই বলা আছে বিষয়টি সংক্রান্তে অফিসারদেরকে অবহিত করতে হবে, বলা আছে না 302 এর খতে? জি আচ্ছা স্যার। আচ্ছা বলো স্যার। না? জি স্যার, আচ্ছা স্যার। তাহলে এখানে ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, সিআরপিসি 150, পিআরবি 120, পুলিশ আইনের 23, কি যে ঘোড়ার ডিম একটা আছে, কি তাই না? এগুলো পরিহার করতে হবে। যাক, তাহলে আমরা স্যার বুঝলাম। স্যার হ্যাঁ, যদি অফিসের ইনচার্জ আসে স্যার, স্যার যদি অফিসের ইনচার্জ আসে এটাই হবে তো স্যার? এখানে অফিসার ইনচার্জকে যদি যদি এরকম প্রশ্ন আসে যে পুলিশ সুপার অমুক থানার দায়িত্বে থাকাকালে একজন হাজতে আসামি মারা গেছে, ওই পুলিশ সুপারের করণীয় কি, তাও পিআরবি 302 এর খ। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, জি স্যার। যে ব্যক্তি দায়িত্বে থাকে পুলিশের করণীয় কি, তা করণীয় পুলিশ যে দায়িত্বগুলো পালন করবে, পুলিশ তো আর নিজে এই লাশটার চূড়ান্ত কিছু করবে না, এটা ম্যাজিস্ট্রেটের সাহায্য ছাড়া করতেই পারবে না। তাহলে কোথায় বলা আছে স্পষ্ট করে, পিআরবি 302 এর খতে বলা আছে। দেখো, মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রক্রিয়া বর্ণনা করুন। মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? প্যানেল কোড 211 ধারা এটা তো তার অপরাধ বিরুদ্ধে হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য লিখলাম, কিন্তু কিভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব? রুহুল, কি জানো এই বিষয়টা তুমি? 211 দিতে গেলে কি করতে হয় রুহুল? 200। নাই। হ্যাঁ নাজবুল বলো। আদালতে আবেদন করতে হবে স্যার, আবেদন করতে হবে স্যার। এই নাজবুল আদালতে বলতে পারো? আবেদন। নাই। কি সাইফুল রংপুর বলতে পারো যে কোনো আসামির কোনো মামলার বাদীর বিরুদ্ধে আহ, মিথ্যা মামলার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কি ব্যবস্থা গ্রহণ করতে হয়? স্যার পিআরবি 279 বিধিতে উল্লেখ আছে স্যার, যদি মামলা হয় তাহলে তদন্তকারী কর্মকর্তা সার্কেল এসপি কে জানাবে স্যার। তারপরে এবং স্যার অভিযোগটি যে আরে বাবারে, ম্যাজিস্ট্রেটের তুমি তো জানাবা সার্কেল এসপি, বিষয়টা ওই রকম না। বিষয়টা হলো যে ফৌজদারি অপরাধের রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্তকালে তিনি যখন দেখতে পারেন যে মামলার ঘটনাটি সত্য নয়, মামলার বাদী মামলার আসামিকে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ বা হেয় প্রতিপন্ন বা ক্ষতিগ্রস্ত পরিবার উদ্দেশ্যে মামলাটি দায়ের করেছে, তখন তদন্তকারী কর্মকর্তা এই মামলার বাদীর বিরুদ্ধে পেনাল কোডের 211 ধারা অনুযায়ী প্রসিকিউশন দাখিলের নিমিত্তে চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, সিআরপিসির 173 এবং পিআরবি 275 বিধি অনুসরণ করে চূড়ান্ত রিপোর্ট মিথ্যা আদালতে দাখিল করবেন। আদালত এই পুলিশ প্রতিবেদন পাওয়ার পর, এই চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর অনুমতি প্রদান করলে তৎপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাদীর বিরুদ্ধে পেনাল কোডের 211 ধারা অনুযায়ী আদালতে প্রসিকিউশন দাখিল করবেন। বিষয়টা ক্লিয়ার? তো বোঝোই না তোমরা, তো বোঝোই না ঘোড়ার ডিম। প্রথমে এই মামলা সংক্রান্তে
সে কি করবেন, তদন্ত হয়ে গেল, দেখলো যে ঘটনাটি মিথ্যা, মামলার বাদী আসামিকে হেয় প্রতিপন্ন করার জন্য কাজটা করেছে, তখন কি করবেন? এই বাদীর বিরুদ্ধে পেনাল কোডের 211 ধারা অনুযায়ী প্রসিকিউশন দাখিলের নিমিত্তে ওই মামলার বিষয়টি চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করে ওই চূড়ান্ত রিপোর্টের অপর পৃষ্ঠায় লিখবেন যে এই ঘটনা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে, বাদীর বিরুদ্ধে পেনাল কোডের 211 ধারা অনুযায়ী প্রসিকিউশন দাখিলের জন্য অনুরোধ করা হলো। এই প্রতিবেদন পাওয়ার পর আদালত যখন এই চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে 211 ধারায় প্রসিকিউশন দাখিলের জন্য অনুমতি দিবেন, তখন এই তদন্তকারী কর্মকর্তা ওই বাদীর বিরুদ্ধে পেনাল কোডের 211 ধারা অনুযায়ী নন এফআইআর প্রসিকিউশন দাখিল করবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এগুলো বুঝতে হবে তো। তা আমি তো তদন্ত করছি সেই এখন থেকে আরো 40 বছর আগে, 35 বছর আগে। এগুলো বুঝতে হবে, না বুঝলে তো নাম্বার পাওয়া যাবে না। কি কারো সমস্যা আছে এটা বুঝতে? না স্যার। কি মালেকুল, আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছেন। জনসাধারণের সাথে পুলিশের ব্যবহার কিরূপ হওয়া উচিত, এর খেলাপে কোনো শাস্তির বিধান আছে কি? বিস্তারিত লিখুন। জনসাধারণের সাথে পুলিশের কিরকম আচরণ হওয়া উচিত, যদি কোনো পুলিশ সদস্য জনসাধারণের সাথে খারাপ আচরণ করেন সেক্ষেত্রে শাস্তির বিধান আছে কি? এটা কত, পিআরবি কত? পিআরবি 33 স্যার। 33 ধারায় 33 স্যার, 33। আর শাস্তির ব্যবস্থা কোথায় বলা আছে? ওখানে তো শাস্তি ক্লোজে বলা আছে। খারাপ ওখানেই বলা ব্যবহার আছে যে এই ধরনের ব্যক্তিকে কখনোই পদোন্নতির জন্য যোগ্য হিসেবে সুপারিশ করা যাবে না, এটাই হলো শাস্তি। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তার মানে পিআরবি 33-এর প্রশ্ন, পিআরবি 33-এ বলা আছে জনসাধারণের সাথে পুলিশের কিরকম সম্পর্ক হওয়া উচিত, 33 পিআরবিতে উল্লেখ করা আছে। আর যদি জনসাধারণের সাথে পুলিশ ভালো আচরণ না করেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে তার পদোন্নতির জন্য সুপারিশ করা যাবে না মর্মে উল্লেখ করা আছে এই পিআরবি 33 বিধিতে। কারো কোনো বক্তব্য আছে এখানে? না স্যার। আচ্ছা, আমার অন্য একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। 12 স্যার, যদি বাদী পুলিশ হয় স্যার সেই ক্ষেত্রে কি হবে স্যার? বাদী বাদী যদি স্যার পুলিশ হয়, পুলিশ পুলিশ বাদী মামলায় যদি সেম চালিত হয়, জিনিসই হবে। এটা আমি এরকম তদন্ত করছি তো। আমি উত্তরা থানার সাব ইন্সপেক্টর 2003 সালে, 2002 সনে, তখন 2002 সনে ওখানকার এক সাব ইন্সপেক্টর এরকম একটা অস্ত্র মামলা করেছিল। তো এখন আমি যদি চূড়ান্ত রিপোর্ট দেই তাহলে পুলিশ আসামি হয়ে যায়। হ্যাঁ, মানে এরকম আছে, পুলিশ আসামি হবে, কিছু করার নেই, যে বাদী হোক না কেন। আইনে তো বলে নাই যে এই মামলার বাদী যদি পুলিশ হয় সেক্ষেত্রে পুলিশ। সাউন্ডটা বন্ধ করো রুহুল, সাথে সাথেই রুহুল, সাউন্ড বন্ধ করো। পুলিশ যদি আসামি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে দুটো মামলা হবে, একটা হলো তার বিরুদ্ধে 211 উইথ, সে যদি অস্ত্র এনে দিয়ে থাকে অস্ত্র মামলা তার বিরুদ্ধে হবে। সে অস্ত্র পাইলো কোথায়? মাদক, যদি মাদক পাইলো কোথায় সে, তার বিরুদ্ধে সেম মাদকের মামলাটি তার বিরুদ্ধে তখন পরবর্তীতে হবে। কিন্তু তার আগে তার বিরুদ্ধে 211 ধারায় ব্যবস্থা নিতে পারে। যেমন একটা প্রশ্ন আসছিল যে আপনি একজন তদন্তকারী কর্মকর্তা, আপনি একটা হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তা, মামলা তদন্তকালে জানতে পারলেন আপনারই মামলার বাদী এই হত্যাকাণ্ডের মূল হোতা, সেক্ষেত্রে আপনার করণীয় কি? তখন আপনি কি করবেন? সেম জিনিস, সেখানে আপনি একটা কাজ করতে পারেন, এই মামলার বাদীকে প্রয়োজনে আপনি সিআরপিসি 54 ধারায় গ্রেপ্তার করে থানা হাজতে রাখতে পারেন। এরপরে আদালত অনুমতি দিলে ওই মামলার ওই ওই বাদীর বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারায় নিয়মিত মামলা রুজুর জন্য অফিসার ইনচার্জ বরাবর আবেদন করতে পারবে। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো না রোহন? জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। তাই বলে কিন্তু ওই মামলা থাকবে না। আপনি প্রথম যে মামলা হয়েছে, প্রথম মামলা কি তাকে অ্যারেস্ট করা যাবে?
না স্যার, ওই মামলা ফাইনাল রিপোর্ট হবে স্যার। ওই মামলা ফাইনালি কি হবে? ফাইনাল রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, তাই না? জি স্যার। আচ্ছা, কি নাজবুল, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ আপনি একটি হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তা, এই হত্যা মামলা তদন্তকালে জানতে পারলেন মামলার বাদী সে নিজেই হত্যাকারী। এই ধরনের ঘটনার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার করণীয় কি? তো এখানে কিছু কিছু কাজ আছে। কাজটা হলো, তদন্তকারী কর্মকর্তা কিভাবে জানতে পারলেন মামলার বাদী নিজে হত্যাকারী? অবশ্যই সে বিষয়টা কেস ডায়েরিতে আনতে হবে। কেস ডায়েরি এবং এই সাক্ষীর জবানবন্দি তো অবশ্যই 161 ধারায় সাক্ষীর জবানবন্দিতে বিষয়টা উল্লেখ করতে হবে। এরপর কর্তৃপক্ষকে অবহিত করতে হবে, অবহিত করার পর এই সংক্রান্ত এমই দাখিল করতে হবে। এমই দাখিল করে এই চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিলের পূর্বে এমির আদেশ প্রাপ্তির পর এটি কি করবেন তিনি? মামলার চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করবেন আদালতে এবং বাদীর বিরুদ্ধে পেনাল কোডের 211 ধারা অনুযায়ী প্রসিকিউশন দাখিলের জন্য আবেদন করবেন। এবং সেখানে 302 ধারার মামলা রুজু করার জন্য তার কাছে আবেদনের প্রয়োজন নাই, কারণ নিজেই যখন জানে সে মামলা করতে পারে। আদালতের অনুমতি পাওয়ার পর আপনি তার বিরুদ্ধে 211 ধারার বিষয়ে, তার বিরুদ্ধে 211 ধারা অনুযায়ী প্যানেল কোডের তার বিরুদ্ধে মামলা প্রসিকিউশন দাখিলের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কিন্তু আদালত ওটা অনুমতি দিক আর না দিক, আদালত যখনই আপনার চূড়ান্ত রিপোর্টটা দাখিল গ্রহণ করবেন, সাথে সাথে আপনি তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের জন্য অফিসার ইনচার্জ বরাবর আবেদন করতে পারবেন। আদালত গ্রহণ নাও করতে পারে, তো আপনি দাখিল করলে কি হবে? বিষয়টাই বুঝতে পারছো? আদালত অ্যাকসেপ্ট না করলে তো এই চূড়ান্ত রিপোর্টটা আহ গ্রহণযোগ্য হচ্ছে না। হচ্ছে কি? কি আরে, কে নাজমুল, না আমার স্যার। কথা, আমার কথা বুঝতে পারছে নাজমুল? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই জিনিসগুলো আগে বুঝতে হবে। যেমন আরেকটা প্রশ্ন আসছিল যে আহ হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের গুরুত্ব কতটুকু? হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের গুরুত্ব কতটুকু? আরেকটা প্রশ্ন আসছিল যে আহ হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে কোন কোন দালিলিক বিষয়গুলো আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়? প্রশ্ন দুটো, একটা হলো হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের গুরুত্ব কতটুকু, অর্থাৎ সকল ক্ষেত্রে যে লাশ পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নাই। আর লাশ পাওয়া যায়নি বলে একটা আসামিকে খালাস দিতে হবে হত্যা মামলা, তাও কিন্তু না। সব ক্ষেত্রে ধারা খুঁজলে হবে না। তার মানে বক্তব্যটা হলো যে এখানে যে কথাটা বলা আছে যে হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের গুরুত্ব কতটুকু, এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমরা বুঝবো যে এই বিষয়টি হলো একটা বাস্তব অভিজ্ঞতা। ডিএলআর এ বক্তব্য বলা আছে যে সকল ক্ষেত্রে মৃতদেহ পাওয়া নাও যেতে পারে। মৃতদেহ পাওয়া যায়নি মর্মে হত্যা মামলার ক্ষেত্রে আসামি আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না, ইহা সঠিক নয়। পারিপার্শ্বিক সহ সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য, প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষ্যের দ্বারা আসামিকে সাজা দেওয়া যেতে পারে। অনেক সময় বিরোধী পক্ষ মৃতদেহটিকে সরিয়ে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে, লুকিয়ে রেখেছে বা নদীতে ফেলে দিয়েছে, যেটা উদ্ধার করা সম্ভব হয় নাই। তার মানে লোকটি হত্যাকাণ্ড, খুন করা হয়েছিল সত্যি। তো অনেকে আবার বলবে যে ঘোড়ার ডিম, এটা করা যায় না। এখানে আইনের কোনো বিষয় না, এখানে পুরাতন কিছু বই আছে, সেখানে ডিএলআর এর মধ্যে উল্লেখ করা ছিল। ডিএলআর বলা ছিল যে যে সকল ক্ষেত্রে লাশ নাও পাওয়া যেতে পারে। লাশ পেলাম না তাই বলে একটা মামলার আসামিকে অব্যাহতি দেওয়া যাবে না, কারণ অনেক সময় লাশটি গুম করে ফেলতে পারে, কিংবা লাশটি নদীতে ফেলে দিতে পারে, ভস্ম করে ফেলতে পারে। বিষয়টা কি বুঝতে পারছো? কে রোল? জি স্যার। কি কারো কিছু বলার আছে এই সম্পর্কে? এই সম্পর্কে কিছু বলার আছে? না স্যার। আরে, না স্যার, শুধু একটা নিয়ে একটু ঝামেলা লাগে স্যার। কোনটা? বাদীর বিরুদ্ধে স্যার
যেটা যেটা প্রশ্নটা বললেন যে একটা হত্যা মামলা স্যার, যে বাদীর মানে যে মিথ্যা মামলা দায়ের করেছে স্যার, এই বিষয়টা স্যার। ঠিকই আছে তো, প্রথমে আদালতের কাছে অনুমতি নিতে হবে, আদালতের অনুমতি ছাড়া তুমি তো করতে পারবে না। বিষয়টা বুঝতে পারছো? না স্যার। জি আদালত স্যার। কিসে অনুমতি দেবে? তোমার চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করার পর আদালত আর একটা অর্ডার শিট দিবে, বুঝতে পারছো? এই আদেশ ছাড়া তুমি জি করতে স্যার। পারবে না। তার মানে স্যার চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা দাখিল করতে হবে স্যার আগে আদালতের নিকট। প্রথমে চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করে বাদীর বিরুদ্ধে 211 ধারায় প্রসিকিউশন দাখিলের অনুমতি নিতে হবে। এবং তুমি যে চূড়ান্ত অনুমতি। রিপোর্ট মিথ্যাটা দাখিল করতেছো, সেখানে তো উল্লেখ করে দিয়েছো যে বাদী নিজে এইভাবে এইভাবে কাজটা করছে। জি স্যার। তারপর স্যার 211 ধারা মানে করতে হবে। আরে বাবারে, তোমাকে বোঝানোর কিছুই নাই, ঘোড়ার ডিম, বোঝো বুঝছি না স্যার, এখন কিছু। ক্লিয়ার হচ্ছে। এই 211 ধারার কথা তো হবেই। এরপর আদালত অনুমতি না দিলে তো তুমি তার বিরুদ্ধে হত্যা মামলা নিবা না। তা যদি অ্যাকসেপ্ট না করে, তুমি চূড়ান্ত রিপোর্ট দিলে, আদালত বললো আমি চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করলাম না, বাদী গিয়ে নারাজি দিল, বাদী গিয়ে নারাজি দিল, তা তোমার তো, তুমি তো তাকে আর ধরতে পারতেছো না। এই স্যার আদালত অনুমতি আগে নিতে হবে স্যার। স্যার হ্যালো স্যার। আর এগুলো আনতে গেলে তুমি কিভাবে আনবে? তোমাকে কেস ডায়েরিতে আগে নোট করতে হবে কার মাধ্যমে তুমি জানতে পারলা যে বাদী ঘটনাটা ঘটাইছে। তাহলে তার তথ্যটা সাক্ষীর মাধ্যমে, তা সাক্ষীর জবানবন্দি তোমাকে নিতে হবে না? এই বিষয়টা কেস জি স্যার। ডায়েরিতে লিখতে হবে না? এগুলো অনেক কাহিনী জি আছে, স্যার। এত সহজ না তো। যদি কখনো প্রশ্ন আসে যে একটি মামলা তদন্তকালে জানতে পারলেন মামলার বাদী প্রকৃত খুনি, এই ধরনের অপরাধের ক্ষেত্রে বাদীকে মামলায় সম্পৃক্ত করার পদ্ধতি আলোচনা করুন। এগুলো অনেক বিষয় আছে। কি রুহুল, এগুলো কি জানো? জি স্যার। স্যার একটু তাহলে মানে ক্লিয়ার করে বলে দেন স্যার, কিভাবে লিখবো স্যার, হালকা করে স্যার, তাহলে স্যার আমি তো মনে বলেই থাকবে। দিলাম বাবা, যেভাবে ওটা সেটাই ভাবে লিখবা। জি স্যার। জি স্যার। বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশির নিয়মাবলী আলোচনা করুন। বিনা তল্লাশি পরোয়ানায় বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশির নিয়ম আলোচনা করুন। এটা কোন ধারার প্রশ্ন? সিআরপিসি 165 ধারা বসি। কি এটা কোন ধারার প্রশ্ন? 165, 166 স্যার, আর 280 স্যার পিআরবি। কে নাজমুল, এটা কোনটা হবে? বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশির পদ্ধতি আলোচনা করুন। কি বলতে পারবা? কে নাজমুল? স্যার 165 166 সিআরপিসি কেন 47 আসে না? স্যার 47 47 আসবে স্যার, 47 তিনও তো স্যার হবে। একজন পুলিশ অফিসার আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে প্রথম বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন সিআরপিসি 47 ধারা অনুযায়ী। 47 দরকার। এরপর 165 ধারা অনুযায়ী পারেন। তিনি যে মামলা তদন্ত করতেছেন, মামলা তদন্তের স্বার্থে যখন জানতে পারেন মামলা ঘটনার সংশ্লিষ্ট কোনো আলামত তার থানা এলাকার কোনো একটি স্থানে লুকায়িত আছে। আর হলো 66(2) 63 স্যার। 3, 166(3) এছাড়া কি আছে? স্যার ওসি স্যার 153 হতে পারে স্যার, ওসি স্যার। সিআরপিসির 153, তার মানে সিআরপিসির 47, 153, 165, 166(3). বিষয়টা ক্লিয়ার? তাহলে এই বিনা এইগুলাতে পুলিশ তাহলে কিভাবে তল্লাশি করবেন? যে স্থানটা পুলিশ তল্লাশি করবেন যে কি করবেন? প্রথমত স্যার ঘেরাও করবেন নাকি? তার মানে পিআরবি 280, অর্থাৎ যখনই তল্লাশি আমরা করি না কেন, সিআরপিসি তে তল্লাশি কিভাবে করব তা কিন্তু বলা নেই। পিআরবি 280-তে বলা আছে যে তল্লাশি কিভাবে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে, কতক্ষণ পর্যন্ত তল্লাশি করা হবে। আমার কথা বুঝতে পারছো তোমরা? কি আওলাদ, জি স্যার। কিছু বুঝছো? বুঝতে বুঝতে পারবো। আল্লাহ জানে কি বুঝছো। ক নামক চোর, ক নামক চোর
রাত্রিকালে একটা সেকেন্ড দেখি। তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, ক নামক চোর, ক নামক চোর রাত্রিকালে ক্ষয়ের বাড়িতে চুরি করতে প্রবেশ করেন। ক নামক চোর রাত্রিকালে ক্ষয়ের বাড়িতে চুরি করতে প্রবেশ করেন, কিন্তু গৃহকর্তা জেগে উঠায় সে মালামাল না নিয়ে পালিয়ে আসে। এক্ষেত্রে চোরের অপরাধটা কোন ধারায়? তার 380, পেনাল করে 380, 457, 511 ধারা স্যার। নাজমুল, এটা কোন ধারা হবে? 511 স্যার। শুধু 511 হবে? আর 300 না না, স্যার, 380, 457, 500। মালিকুল, কোন ধারা হবে এখানে? পেনাল কোড 380, 457, 511 ধারা হবে স্যার। কি আর কিছু হবে নাকি ধারা? না স্যার। আচ্ছা, ক নামক পুলিশ অফিসার এজাহার নামীয় মামলার আসামি খয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিট হতে বাদ দেওয়ার কারণে একটি মোবাইল ফোন উপহার নেন। এখানে কয়ের অপরাধ কি? স্যার পেনাল কোডে 217 ধারা। 217তে কি বলা আছে? 217তে কি বলা আছে? কি 217তে কি বলা আছে নাজমুল? 316 স্যার, এটা হচ্ছে হ্যাঁ, 65 হবে স্যার, 365। 213 হবে। আবার আসি দেখি। ঢাকা 213 স্যার, পেনাল করে 213 হবে সম্ভবত। সঠিক উত্তর 213। স্যার প্রশ্নটা একটু আবার বলেন না স্যার। একজন পুলিশ অফিসার এজাহার নামীয় একজন আসামিকে মামলা থেকে বাদ দেওয়ার নিমিত্তে একটা টেলিফোন উপহার হিসেবে নেন। বিষয়টা কি বুঝতে পারছো? ঠিকই স্যার আছে এটা স্যার। ঘুষের ভিতরে পড়বো না স্যার? এখানে ঘুষ যে 165-র কথা যেটা বলছো, এটা এখানে 165 আসবে না। বোঝা গেছে? বুঝছি। কি কারো কোনো বক্তব্য আছে এটা সম্পর্কে? না স্যার। আচ্ছা, আসামের অজুহাত, অজুহাত কাকে বলে? অজুহাত বা এলিবাই, তাই না? আসামের অজুহাত কি আদালতে প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক, সাক্ষ্য আইন 11 ধারা প্রাসঙ্গিক। যে সকল ঘটনা কোনোভাবে প্রাসঙ্গিক নহে সেগুলো কখন প্রাসঙ্গিক? সেটা কত দ্বারা? 11 সাক্ষ্য আইন 11। 11 দ্বারা স্যার। কোন দ্বারা? 11 স্যার। 11। 11 দ্বারা। এখন এই প্রশ্ন আসে, ক নামক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার একটি আদালতে হত্যা মামলার বিচার চলছে। ক আদালতে জানায় যে হত্যাকাণ্ডের দিন সে হত্যাকাণ্ডের দিন সে ঢাকায় উপস্থিত ছিল না। এই ধরনের বক্তব্য আদালতে প্রাসঙ্গিক কি? জি স্যার, প্রাসঙ্গিক। এলিবাই হিসেবে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনে 11 ধারা অনুযায়ী। কি নাজমুল, এটা কত ধারা অনুযায়ী প্রাসঙ্গিক? 11 ধারা স্যার। 11 ধারা অনুযায়ী।
যাই হোক, আমরা মোটামুটি আলোচনা করলাম, এখন তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। আমি কিন্তু আবার বলছি, তোমাদের ভুল তোমরা নিজেরাই করতেছো। তোমাদের অবশ্যই কিছু কিছু ছোটখাটো প্রশ্ন, যেমন আজকে আহ কে জানি প্রশ্ন জিজ্ঞাসা করলো, এরকম প্রশ্ন জেনে আসতে হবে যেগুলো তুমি জানো না। একটা বলতে গিয়ে আর একটা উৎপত্তি হয়, সেগুলো জানা উচিত। আমার কথা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, কারো কিছু বলার থাকলে আবার বলতে পারো। স্যার হ্যাঁ, বলো। একটা প্রশ্ন স্যার, মানে খালি ধারা বললে হবে? তোমার এখানে তো মানুষজনের চিল্লাপাল্লা বেশি, বলো। স্বামী ডাকাতি করেছে মর্মে জানার পর স্ত্রী ইচ্ছাকৃতভাবে পুলিশের হাতে গ্রেপ্তার এড়ানোর জন্য তাকে অন্যথা লুকিয়ে দুইশো রাখে। ষোলো 216 ক দেখো। একটা বইয়ে দেখলাম যে সন্ত্রাসী বিরোধী আইনে লেখা আছে ভুলে 14(2)। গেলে চলবে না, আমি বলি তোমাকে, এখানে ওই সেখানেও বলা আছে কোনো অবস্থাতেই স্বামী স্ত্রী এটার মধ্যে সম্পূর্ণভাবে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, অর্থাৎ পেনাল কোডের 52 ধারার মধ্যে বলা আছে আশ্রয় দান। সেখানেই ব্যতিক্রমটা দেয়া আছে, স্ত্রী স্বামীকে আশ্রয় দিলে অপরাধ হবে না, স্বামী স্ত্রীকে আশ্রয় দিলে অপরাধ হবে না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তাহলে স্যার 216 ক হবে স্যার এটা? হ্যাঁ। এটা কি অর্থাৎ স্যার অর্থাৎ অপরাধ কথাটা হবে না? আরে বাবারে, বসে বোঝো না, এখানে লেখবা যে ওই নিচে পড়ে দেখো, বই পড়ো না কেন, সেখানে তো বলাই আছে যে এই ক্ষেত্রে সেখানে আশ্রয় দানের কথা বলা আছে, ডাকাত দলকে আশ্রয় দান, সেখানে বলা আছে এই আশ্রয় দানের ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেয়, স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেয়, তাহলে এটি অপরাধ হিসেবে গণ্য হইবে না। 216 কথা স্পষ্ট করে উল্লেখ করা আছে। ঠিক আছে। আর কারো কিছু আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তো প্রথমে সাব ইন্সপেক্টর পদ। তোমাকে কিন্তু প্রথমে বলছিলাম যে প্রশ্ন আগে করবা। আমি যখন প্রথম আমি ওপেন করি তখন কিন্তু বলছিলাম তোমাদের প্রশ্ন থাকলে বলো, তখন বলা উচিত ছিল। হ্যাঁ, বলো। স্যার সাব ইন্সপেক্টর পদ গোপন সংবাদের ভিত্তিতে একটি লুব্রিক্যান্ট দোকান হতে 100 লিটার ভেজাল মোবিল উদ্ধার করে। এক্ষেত্রে হ্যাঁ, সাব ইন্সপেক্টর আইনগত পদক্ষেপ কি? তো এটা কোন আইনে স্যার? শোনো, এখানে এই ভেজাল মোবিল দ্রব্য, যে ভেজাল, এই ভেজালের বিষয়টি আমি আসলে নিজেও বলতে পারবো না। এটা কত ধারা হবে, কত দেখি? এটা কি বিশেষ ক্ষমতা আইনে হবে? তাও তো এটা খাদ্য পানীয় না, কি বলো? স্যার ভুক্ত হবে। হ্যাঁ, কিন্তু অনেক সময় ভোক্তা অধিদপ্তরের করে। না না না, ভোক্তা অধিকার নেই, এটা তোমার আইন আছে তো। ভেজাল, এখানে প্রশ্ন আছে, পেনাল কোডের মধ্যেই আছে এটা, পেনাল কোডের 290 মধ্যে পেয়ে যাবা। এটা কত ধারা দেওয়া আছে সাইফুল? না স্যার জানি না। এটা কেউ জানো তোমরা? হ্যাঁ। না স্যার। আচ্ছা, আছে তো অবশ্যই। এটা 285ও হতে পারে। এটা যে আগুন বা দাহ্য পদার্থ বস্তু, এটা তো তাও হয় না তো, একটা কিছু আছে। এটার প্যানাল কোডের মধ্যে এটা তো এইভাবে না, এটা হলে তোমার ভেজাল, জালিয়াতি, ভেজালের যে বক্তব্যটা এখানে 230 মানে ধারা। এটা বিশেষ ক্ষমতা আইনি হবে না স্যার? 25-এর না, এটা 25-এর ক্ষত হলো তোমার আলাদা বিষয়। 25-এর ক্ষত হবে কেমনে? 25-এর ক্ষত আলাদা বিষয়। যাক, এটা আমি কালকে না দেখে বলতে পারবো না, এটা ঠিক আছে, এটা না দেখে বলা যাবে না। বুঝতে পারছো সাইফুল? ওটা কালকে আলোচনা করবো জি আমরা, স্যার। কারণ হুট করে একটা প্রশ্নের উত্তর দিলে তো হবে না। এখানে কিছু বক্তব্য আছে, অবশ্যই কোনো না কোনো একটাতে
এখানে কিছু আছে। হুম, যেমন 275 ভেজাল মিশ্রিত ওষুধ, এটা তো ওষুধ না। 273 অস্বাস্থ্যকর পানি। 274 ওষুধে ভেজাল দেয়া। 76 সব ভেজাল। জলাশয় দূষিত করা, কিন্তু এখানে বায়ুমণ্ডল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা তো হবে না। স্যার 25-এর বই আছে স্যার, বিশেষ ক্ষমতা আইনের ভেজাল দেওয়া বা ভেজাল খাদ্য, পানীয় বা ওষুধ না, প্রসাধনী বিক্রয় করা। এ তো পানিও তো না রে বাবা, জিনিসটা আমি বললাম একটা কথা, তোমরা বুঝতেছো না। তোমরা কালকে কথা বলো। আমার তো বুঝোই তো, আমি এরপরে একটা ক্লাসে যাব, আমাকে তো খাওয়া দাওয়া করতে হবে। এই জন্য বলছি সবার আগে বলো, তোমরা খাজের আলম লাগাই দিছো, এরপরের থেকে প্রথমেই বলবো আগে। এটা এভাবে হবে না। কারণ এই একটা সঠিক যদি উত্তর আমি দিতে যাই, তাহলে আমাকে জানতে হবে, কারণ পরীক্ষার বিষয়, এটা তো আপনার মুখের বিষয় না। কি রোল? জি স্যার, জি স্যার। শোনো, 25-এর গ ভেজাল খাদ্যদ্রব্য, এখানে তো ওই ববিলের কথা বলা নাই এখানে। এইরূপ কোনো এটা দেখো এখানে নাই। এইরূপ পানীয়, ঔষধ, জ্ঞাতসারে ঔষধ, প্রসাধনী, তো প্রসাধনীর মধ্যেও পড়ে না। না, এখানে নাই। এটা বিশেষ ক্ষমতা আইনে হবে না, এটা আছে, কোনো একটা আইন আছে। আমি কালকে জানাবো, ঠিক আছে এটা? হ্যাঁ, সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।